এখন পর্যন্ত একটা অভিযোগের সিঙ্গেল ওয়ান একটা অভিযোগের কোনো প্রুফ তারা এখন পর্যন্ত সামনে নিয়ে আসতে পারে নাই। এটা হচ্ছে মুখের বুলির মতো, যে না ভাল লাগে নাই খাবো না, আউট হয়ে গেছি খেলবো না। নারী শিক্ষার্থীরা যাদেরকে সবচেয়ে বেশি তাদের জন্য নিরাপদ বলে মনে করেছে তারা ইসলামী ছাত্র শিবির। পড়াশোনা, দায়িত্ব, সংসার, এত কিছু কিভাবে সামলান? শুধুমাত্র আমাদের ভাইদেরকে শাহাদাত বরণী করতে হয় নাই, আমাদের প্রায় 4 থেকে 500 ভাইকে জেলখানায় পরীক্ষা দিতে হয়েছে, প্রায় 2500 ভাইকে মামলার শিকার হইতে হয়েছে। আমাদের ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা অসংখ্য মিছিল করেছি, অনেকগুলো মানববন্ধনে আমরা ছিলাম, প্রশাসনকে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রেশারাইজ করেছি। ছাত্র শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে, ছাত্র শিবির চ্যারিটি করে। এই পৃথিবীতে কোনো কিছু আসলে ওয়েলফেয়ারের বাইরে না। প্রত্যেকটা সংস্কারে সকল রাজনৈতিক দল একদিকে এবং একটা রাজনৈতিক দল অন্যদিকে ভিন্ন মত দিয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভা টক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আজকেও আমাদের মধ্যে একজন অতিথি আছেন এবং আপনাদের সবার পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত জিএস সাঈদ বিন হাবিব ভাই। ইনশাল্লাহ তার সাথে আমরা তার ব্যক্তিগত, তার সাংগঠনিক এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম তো সাঈদ বিন হাবিব, আর কোনো নাম আছে? না, আমার নাম এটাই। আচ্ছা, সবাইকে সাঈদ ডাকে নাকি পুরো নামে ডাকে? সাঈদ বিন হাবিবও ডাকে কেউ, সাঈদ নামে পরিচিত আমি। আচ্ছা, তো প্রথমে আপনার সম্পর্কে অনেকেই জানতে চায়, বিশেষ করে আপনার দেশের বাড়ি কোথায় বা আপনার বেড়ে ওঠাটা আসলে কোথায়? ধন্যবাদ জানাচ্ছি ইনোভা টক্সের যারা আছেন সবাইকে এবং যারা দেখছেন আমাদের। আমি কিশোরগঞ্জ সদর উপজেলায় আমার বাড়ি, ঐতিহ্যবাহী পাগলা মসজিদ। পাগলা মসজিদের পাশ দিয়ে যেই নরসুন্দা নদী বয়ে গেছে, এই নরসুন্দার পাশেই সগরা গ্রাম আমার, রশিদাবাদ ইউনিয়ন। আর আমার পড়াশোনা কিশোরগঞ্জেই, ইন্টারমিডিয়েট পর্যন্ত ওখানেই পড়েছি। আমি আলিম পড়েছি হৈবতনগর আনোয়ারুল উলুম কামিল মাদ্রাসায়, দাখিল আলিম দুটোই। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসা, আমি ইতিহাস বিভাগে পড়াশোনা করছি, মাস্টার্সে। আচ্ছা, আপনার এই পড়াশোনার ক্ষেত্রে আপনার আর কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা? মানে আপনি কি শুধু আলিয়া মাদ্রাসায় প্রথম থেকে শুরু করেছেন? আমার শৈশবের পড়াশোনা শুরু হয়েছিল, আমার আব্বু শিক্ষক ছিলেন। আচ্ছা, আব্বু এমনি পার্মানেন্ট কোনো শিক্ষক ছিলেন না কোনো প্রতিষ্ঠানের, তবে এখানে সেখানে ক্লাস নিতেন। আব্বুর সাথে আমি প্রতিষ্ঠানগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। আমার মনে পড়ে যে আমার বয়স যখন 3-3.5, তখন আমি একই সাথে 2-3টা প্রতিষ্ঠানে আমার যাওয়ার এখানে। তো সেই জায়গা থেকে হচ্ছে তখন আমার প্রথম যে স্কুল ছিল আলহেরা কিন্ডার গার্ডেন, এটা পাগলা মসজিদের একদম কাছেই। আর তখন কিশোরগঞ্জে আরেকটা ক্যাডেট মাদ্রাসা ছিল, ওইটাই কিশোরগঞ্জের প্রথম দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা। কিশোরগঞ্জ সরকারি বয়েজ হাই স্কুলের ধর্মীয় শিক্ষক যিনি ছিলেন ওনার প্রতিষ্ঠা করা। আর এরপর ক্লাস 2য় শ্রেণীতে আমি ভর্তি হয়েছিলাম সগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা আমার গ্রামের বাড়ির পাশে স্কুল, প্রাইমারি স্কুল। তারপর থেকে আমি ক্লাস 3 থেকে আমি পার্মানেন্টলি আলিয়া মাদ্রাসা, সেটা হচ্ছে লতিফাবাদ আতিকিয়া সুবহানিয়া কামিল দাখিল মাদ্রাসা, এটা আমাদের পাশের গ্রাম। তারপর ক্লাস 8-এ আমি ভর্তি হয়েছি হৈবতনগর মাদ্রাসায়। তো 8 থেকে আমার আলিম পর্যন্ত হচ্ছে হৈবতনগর মাদ্রাসায়। এর বাইরে আমার হচ্ছে এই হেফজখানায় ভর্তি হয়েছিলাম। আমাদের বাড়ির পাশে যে হেফজখানা ছিল, এখানে আমার কোরআন শিক্ষা। আর ক্লাস 9-এ আমি হচ্ছে মাদানী নেসাবের যে কবি মাদ্রাসা, সেখানে আমি ভর্তি হয়েছিলাম, প্রায় 1 বছর কন্টিনিউ করেছিলাম। পরে ক্লাস 10-এ ওঠার পর আর এটা পড়াশোনার এই দিকের প্রেসারে। আপনি হাফেজ হয়েছিলেন নাকি? না, আমি শুধু নাজেরা পর্যন্ত পড়েছিলাম। নাজেরা পর্যন্ত পড়েছেন, তারপর মাদানী নেসাব শেষ করা হয় নাই? না। আচ্ছা, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পিছনে বিশেষ কোনো কারণ আছে কিনা? তখন তো আসলে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে করা হয়, তখন সবার তো টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি।
আমার হচ্ছে মেডিকেল কেন্দ্রিক প্রস্তুতি ছিল এবং আচ্ছা। কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার আলিমের রেজাল্ট জিপিএ 5 না আসার কারণে তো জিপিএতে যে মার্কটা থাকে এটা পাবো না, এইভাবে আমি আবার শিফট হয়ে যাই বি ইউনিটের কোচিংয়ে। তো সেখান থেকে আমি চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, তারপর ভর্তি হওয়া। এমনিতে মাদ্রাসায় পড়ার সময় আমি ডিবেটে, আবৃত্তিতে, এগুলোতে আমি যুক্ত ছিলাম। আমার অনেকগুলো প্রতিযোগিতার সাথে এঙ্গেজ থাকার সুযোগ হয়েছে, মানে রচনা প্রতিযোগিতা, বিতর্ক। তারপরে হচ্ছে আমি ঢাকায় একাধিকবার আসা হয়েছে যখন আমি ক্লাস 3-4 পড়ি। আচ্ছা। আজান, কেরাত, ইসলামিক ফাউন্ডেশনের তখন খুব পপুলার একটা প্রতিযোগিতা ছিল, রাইট। শিশু কিশোর জাতীয় প্রতিযোগিতা। হ্যাঁ। তো আমি মোটামুটি হচ্ছে ক্লাস 6-7 পর্যন্ত পড়া অবস্থায় আমি প্রতি বছরই মোটামুটি জেলা পার হয়ে হ্যাঁ, বিভাগীয় আসা, পর্যায়ে ঢাকায় আসা। যে এর বাইরে হচ্ছে ইসলামিক হিস্ট্রি কালচার অলিম্পিয়াড, এটা প্রথম যখন শুরু হয়, আচ্ছা। ফার্স্ট বছর, এটার আমি ন্যাশনাল রাউন্ডে চ্যাম্পিয়ন ছিলাম। ইনশাআল্লাহ। আচ্ছা। 2020 সাল ছিল। তো আপনার সহশিক্ষা কার্যক্রম, তারপর হচ্ছে অন্যান্য অনেকগুলো বিষয় আমরা জানলাম। তো আরেকটা বিষয় আমরা যদি সরাসরি আরেকটা যে জায়গায় শিফট করি, সেটা হচ্ছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ছাত্র শিবিরের সাথে আপনার সম্পর্কটা কেমন বা শুরুটা কিভাবে হয়েছে? আমার আব্বু যেহেতু একজন রাজনৈতিক ব্যক্তি, আমার ছোটবেলা থেকেই রাজনৈতিক একটা পরিবেশে আমার বড় হওয়া। রাজনৈতিক ব্যক্তি বলতে আসলে কি? রাজনৈতিক ব্যক্তি বলতে উনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত আচ্ছা। এবং বর্তমানে উপজেলা সংগঠনে কাজ করেন, আচ্ছা। উপজেলা জামাতের আমির। আচ্ছা। আর তো সেই জায়গা থেকে ছোটবেলা থেকেই জামাত ইসলামের মরহুম নেতৃবৃন্দ যারা আছেন এবং বর্তমানে জীবিত নেতৃবৃন্দ যারা আছেন, ওনাদের অনেকের ব্যাপারে জানার সুযোগ হইতো আব্বুর কাছ থেকেই। আমি যখন 3-4 পড়ি তখন হচ্ছে মরহুম শহীদ আমির জামাত মানে মতিউর রহমান নিজামী, ওনার 5ম জাতীয় সংসদ, 6ষ্ঠ জাতীয় সংসদ এই নির্বাচনের যে ওনার সংসদের যে ভাষণগুলো, এগুলো সিডি আকারে প্রচার করা হইতো। আচ্ছা। তো এগুলো আমাদের ঘরে থাকতো, রেডিওতে শোনার সুযোগ হইতো। আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ তো তখন আমরা যখন রাস্তায় আইসক্রিম আল্লামা সাঈদী রহমতুল্লাহ ওনার যদি ওয়াজ আমরা শুনতাম, আমরা বুঝতে পারতাম যে আইসক্রিম ওয়ালা আসছে। তার মানে হচ্ছে আসলে এটা একটা শৈশবের একটা কমন সিনারি ছিল। জি জি। যে যারা ফেরিওয়ালা আছে অনেক কিছু বিক্রি করতো। তারপর আমি ক্লাস 6-এ সর্বপ্রথম আমি ছাত্র শিবিরের দাওয়াত পাই ইফতার মাহফিলে। আচ্ছা। তো তারপর ক্লাস 6-এই রমজানের শেষের দিকে আমার কর্মী হওয়া 23/9/2012 সাল, তখন আমি ক্লাস 6-এ পড়ি। এরপর তো তখন থেকে ছাত্র শিবিরের যে নিয়মতান্ত্রিক যে রিপোর্ট লেখা, নিয়মিত নামাজ আদায়, তারপরে কর্মী হইতে গেলে তো কিছু বই পড়তে হয়, সাথী হওয়ার আগে একটা সিলেবাস থাকে। তারপরে 2013 সালের 14 জুলাই রমজান মাস ছিল, তখন আমার সাথী শপথ নেওয়া। তখন আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ কি সাথী শপথ হয়? জি, ওই সময় দিয়েছিল নাকি? দিয়েছিল। আপনি দেখতে একটু মানে ওই সময় আমি অনেক ছোট ছিলাম দেখতে। তারপর তো আমি আমার এলাকায় আমাকে দায়িত্ব দেওয়া হয়। তো ফার্স্ট দায়িত্ব ছিল আমার হচ্ছে বাইতুল মাল সম্পাদক, একটা উপশাখার। আচ্ছা। আমাদের যে বাজার ছিল সগরা বিশ্ব রোড মোড়, এই বিশ্ব রোড মোড়ে একটা উপশাখা। আচ্ছা। ওইখান থেকে শুরু। তারপর ক্লাস 9-এ যখন পড়ি আমি, তখন হচ্ছে ছাত্র শিবিরের সদস্য প্রার্থী হই। আচ্ছা। এই ক্লাস 9-এর 31 মে আমি আবেদন ফর্ম পাই। তারিখগুলো মনে আছে সব? জি জি, মাশাআল্লাহ। তো 31 মে সদস্য আবেদন ফর্ম পাওয়ার পর তো ডায়েরি লেখা। তো আমার আবার ডায়েরি লিখতে হয়েছে অনেক দিন। আচ্ছা। আমি 9-এই আসছি শপথ কোনটাকে, কিন্তু সুযোগ হয় নাই। আমার বয়সও কম ছিল, আসলে বুঝার শক্তিটাও কম ছিল। আচ্ছা। তারপর তো দীর্ঘদিন ডায়েরি লেখার পর আমার 2017 সালে 17 অক্টোবর আমার শপথ হয়, সদস্য শপথ। আর সদস্য শপথের আগে পরে আমি কিশোরগঞ্জে দায়িত্ব পালন করেছি। কিশোরগঞ্জ সদর উত্তর থানা শাখার সভাপতি ছিলাম এবং কোচিংয়ে আসার আগে, ইউনিভার্সিটি কোচিংয়ে আসার আগে আমার সর্বশেষ দায়িত্ব ছিল শহর সাথী শাখার সেক্রেটারি। তারপর থেকে আমার চিটাগাং ইউনিভার্সিটিতে চলে আসে। আপনি ইন্টারমিডিয়েট পড়তে শহর সাথী শাখার সেক্রেটারি ছিলেন? জি জি, ইন্টারমিডিয়েট শেষ করে পড়া অবস্থায়। আচ্ছা, মাশাআল্লাহ।
তারপর এখন বর্তমানে মাঝখানে আবার দায়িত্ব পালনের আরো অনেকগুলা, আমি ইউনিয়ন সভাপতি ছিলাম, আচ্ছা আচ্ছা থানা শাখার সাহিত্য প্রকাশনা সম্পাদক ছিলাম, অনেকগুলো ধাপ পেরিয়ে তারপর আসতে আসে। হয়েছে। আর আমার হচ্ছে আমার জন্মটা হচ্ছে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, হ্যাঁ সম্ভবত 2001 সালে। 1 সালে তো সম্ভবত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনেই, তো এই নির্বাচনের দিনে আমার জন্ম। আচ্ছা আচ্ছা 2001 সালের 1 অক্টোবর 4 দলীয় জোট সরকার এদিন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। তো আমার হচ্ছে যখন আমি একদম ছোট, ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকেই দেখা যাচ্ছে যে আমাদের বাড়িতে যারা আসতেন এলাকার লোকজন বা অন্যান্য রাজনৈতিক দলেরও, তখন তো আসলে বিএনপি জামাতের সৌহার্দ্যটা আরও বেশি গাঢ় ছিল। তো সেটা যারাই পাইতেন আমার জন্ম তারিখ নিয়ে আসলে সবাই এটা বলতেন যে এই তোমার জন্ম তো, মানে সবাই জানতো আর কি এক কথায়, জি, একটা রিমার্কেবল একটা জি, দিক ছিল। বর্তমানে আপনার দায়িত্ব কি শিবিরের? আমি বিশ্ববিদ্যালয় শিবিরের এখন সাহিত্য মানবাধিকার সম্পাদক। এর আগে প্রচার বিভাগে ছিলাম, ছাত্র আন্দোলন বিভাগে ছিলাম, আইন বিভাগে ছিলাম। আইন বিভাগটাই গুরুত্বপূর্ণ ছিল আমাদের ক্যাম্পাসের জন্য, কারণ হচ্ছে 5 আগস্টের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন 12, 13, 14 সাল, তখন তো আপনারা জানেন যে আমাদের 12 সালে আমাদের 2 জন ভাই শাহাদাত বরণ করেন, শহীদ মাসুদ বিন হাবিব ভাই, এবং আমাদের 2014 সালে আরেকজন ভাই শাহাদাত বরণ করেন, মামুন হোসেন ভাই। মাসুদ বিন হাবিব ভাইয়ের নামের সাথে কিন্তু কিছুটা আপনার নাম মিল আছে, এবং ভাই সম্ভবত জামিয়া কাসিমের স্টুডেন্ট ছিল। ভাইয়ের সাথে আমার আসলে ভাইয়ের সাথে স্মৃতি নাই, কিন্তু আমি যেই শাখায় আমার সাথী হওয়া এবং যেই শাখার সভাপতি আমি ছিলাম, এই শাখার যে পাঠাগার ছিল, পাঠাগারের নাম ছিল মাসুদ বিন হাবিব, আচ্ছা শহীদ মাসুদ বিন হাবিব পাঠাগার। এবং আমি যখন সদস্য প্রার্থী হওয়ার পরেই তো রমজান আসছে, আমরা হচ্ছে ঈদে আমরা মাসুদ বিন হাবিব ভাইয়ের কবর জিয়ারতে গিয়েছিলাম আজমিরিগঞ্জ, হবিগঞ্জে। আচ্ছা, আমাদের একেবারে কিশোরগঞ্জ লাগোয়া বাজার, মানে হাওর পার হয়ে কিশোরগঞ্জের একদম ইটনা উপজেলার লাস্ট বাজারের নাম আছে আমিরগঞ্জ বাজার। নদী পার হওয়ার পরেই হচ্ছে আজমিরিগঞ্জ বাজার। সেখানে ওনার আব্বুর দোকান ছিল, হাবিবুর রহমান, উনিও মারা গেছেন। আর ওনার কবরও হচ্ছে আজমিরিগঞ্জ বাজারের পাশে একটা দরগা কবরস্থানে। তো ক্যাম্পাসে আসার পর আসলে মাসুদ বিন হাবিব ভাইয়ের নাম শুনে আসছি, ওনার কবর জিয়ারত। ক্যাম্পাসে আসার পর এত ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছি ওনার নামের সাথে, আমাকে অনেকেই আমাকে নক করছে যে আমি কি ওনার ভাই কিনা বা ওনার আত্মীয় কিনা। তো এরপরে হচ্ছে আমি একই হলে থাকি, মাসুদ বিন হাবিব ভাই যেই হলে ছিলেন আমি এই হলেই, এখনো আমি এই হলেই থাকি। না, এটা আসলে একটা কাকতালীয় হলেও অনেকটাই আসলে আপনার স্মৃতির সাথে মিলে যায়। এটা আমারও এক সময় চিন্তা ছিল যে এটা কিভাবে মিললো আসলে। আচ্ছা, যেখানে ছিলাম যে আইন সম্পাদক কেন বেশি রিলেভেন্ট ছিল, তো ওই সময়টাতে শুধুমাত্র আমাদের ভাইদেরকে শাহাদাত বরণই করতে হয় নাই, আমাদের প্রায় 4 থেকে 500 ভাইকে জেলখানায় পরীক্ষা দিতে হয়েছে, প্রায় 2500 ভাইকে মামলার শিকার হইতে হয়েছে। আমাদের হল থেকে তখন অবস্থা এরকম ছিল, কেবলমাত্র সবাই যে ছাত্র শিবির ছিল হলে এরকম তো না, মানে গণহারে প্রভোস্টের কাছ থেকে ওরা একটা তালিকা নিয়ে নিত যে কারা হলে থাকে, সবার নাম গণহারে মামলায় যুক্ত করে দিত। তো আমাদের ক্যাম্পাসে প্রায় 98টা মামলা হয়েছে শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিলেটেড, 12 সাল থেকে 14, 15, 16 সাল পর্যন্ত। মানে ওই সময় যারা ছিল সবাইকে গণহারে মামলা। তো এইরকম একটা ভয়ানক অবস্থা ছিল। এরপরে 16 সালেও বেশ কিছু মামলা হয়েছে, 18 সালেও 2-1টা মামলা হয়েছে, 20 সালেও মামলা হয়েছে। আমাদের ক্যাম্পাসের পরিবেশটা এরকম ছিল যে আমাদের একজন ভাইকে ধরা হয়েছে পোস্টার লাগানো অবস্থায়, অথবা সন্দেহ করছে যে ওর তো রুমে কোরআন শরীফ আছে, এরপর হচ্ছে কিছু তাফসিরের বই আছে, ওর রুমে নিয়মিত তার ফ্রেন্ডরা আসা যাওয়া করে। তো সেই সন্দেহের জায়গা থেকে দেখা গেছে যে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু ধরে নিয়ে যাওয়া হয় নাই, সারা রাত পাহাড়ে নিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর আবার তার ফ্যামিলি থেকে টাকা নেওয়া হয়েছে, এবং ফ্যামিলি থেকে টাকা নেওয়ার পর তাকে আবার কোর্টে চালান দেওয়ার মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। তো এই ভয়ানক পরিবেশ ছিল ক্যাম্পাসে। এবং আমাদের অনেক ভাইকে দেখা গেছে যে আমাদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছে, যে যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে জঙ্গি মামলায় দিয়ে দেওয়া হবে, আর যদি কিছু টাকা যদি আপনারা দেন তাহলে আপনাদেরকে এমন একটা সহজ মামলা দিব, যে মামলা দিয়ে আপনারা মাসখানেকের ভিতরে আপনারা বের হয়ে আসতে পারবেন। তো এরকম একটা লাস্ট কেস হচ্ছে 2020 সালে। আমাদের একজন ভাই মাহে রমজানের ডাক, আচ্ছা, একটা পোস্টার লাগানো অবস্থায় ভাইকে ধরা হয়েছে। তো পরবর্তীতে অনেক রিকোয়েস্টের পর ভাইকে যে
শুধু ধরা হয়েছে, কোনো তার ইয়া নাই, একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট। তারপর অনেক রিকোয়েস্টের পর ওনার ফ্যামিলি অনেকভাবে আশা কান্নাকাটি করছে, তারপর দেখা গেছে যে ওনাকে একটা চুরির মামলা দেওয়া হয়েছে। এবং সেই চুরির মামলাটা কোথায়? চিটাগাং শহরে না, সে রাঙ্গুনিয়ানা রাউজান, অনেক দূরে ক্যাম্পাস থেকে, যে এলাকায় আমার এই অভিযুক্ত ভাই জীবনে কোনো দিন যায় নাই, ওই এলাকার একটা চুরির মামলা দেওয়া হয়েছে জাস্ট এই কারণে যে জঙ্গি মামলা যদি দেয় তাহলে বের হইতে দেরি হবে, অনেক ঝামেলা। আচ্ছা, চুরির মামলাটা দেওয়া হয়েছে, মাসখানেকের ভিতরে সে বের হয়ে আসুক। তো ছাত্রলীগের নির্যাতনের অবস্থাটা এরকম ছিল, আরও ভয়ানক পরিবেশ ছিল। আমি জাস্ট রিসেন্ট একটা ঘটনার কথা বললাম। তো এই মামলাগুলো দেখাশোনা আইন সম্পাদকের করতে হইতো, সেই কারণে আসলে আইন সম্পাদকটা বেশি রিলেভেন্ট ছিল। যাক, দায়িত্ব তো আসলে অনেক পালন করেছেন। এখন সবচেয়ে বড় দায়িত্ব যেটা রিসেন্টলি আপনাদের উপরে এসে পড়েছে সেটা হচ্ছে সম্প্রতি শিক্ষার্থী জোটের একটা ভূমিধস বিজয়ের পর চাকসু নির্বাচনে আপনাদের দায়িত্ব আসলে অনেক গুণ বেড়ে গেছে। তো সে জায়গা থেকে আপনাদের আসলে প্রত্যাশা কী ছিল, সেই অনুযায়ী আপনারা ফল পেয়েছেন কিনা? আমরা 5 আগস্টের পূর্বে এবং 5 আগস্টের যেই অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আমাদের একটা ভূমিকা ছিল। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে, সারা বাংলাদেশের মানুষ জানে। বিশেষ করে চট্টগ্রামে যে আন্দোলনগুলো হতো, আপনারা হয়তো ফোকাসে 2-1 ভাইকে দেখেছেন যা ভিডিও বার্তার মাধ্যমে, কিন্তু এই যে ভিডিও বার্তার প্রেক্ষাপট, যে আন্দোলনটা কোথায় হবে, আন্দোলনের শৃঙ্খলা টিমে কারা থাকবে, আমরা তো আসলে দেখা গেছে যারা আন্দোলন করছে একটা সিকিউর জায়গার মধ্যে আন্দোলন করছে, কারণ 2 পাশ দিয়ে একটা ব্যারিকেড ছিল যে পুলিশ ছাত্রলীগ যদি হামলা করে আমাদের মূল আন্দোলনে আসতে পারবে না। তো এই যে ব্যারিকেডের যে জায়গাগুলো, এগুলো তো আসলে যারা আপনারা যাদেরকে চিনেন যে ওর আন্দোলনের ফেস, এদের এইগুলো জানার সুযোগ ছিল না যে কারা আসলে পাহারাটা দিচ্ছে। আমার একজন ভাই যদি পুলিশের গুলি খায় আহত হয়, ছাত্রলীগ যদি কূপ একটা দিয়াই দেয়, তাকে হাসপাতালে কে নিয়ে যাবে, চিকিৎসার খরচ তাৎক্ষণিক কে দিবে? তখন তো ভয়ানক পরিবেশ, যেহেতু তখন আওয়ামী লীগ পুরোদমে মাঠে ছিল। এবং আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জন্য আইনজীবীকে নিয়োগ দিবে, তাদের জন্য কারা কাজ করবে, তাদের যে ডকুমেন্টগুলা, সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তার পরীক্ষা কিছুদিন পর, এগুলো কে নিয়ে যাবে? জেলখানায় থাকতে হলে তার একটা লুঙ্গি দরকার, একটা গামছা দরকার, একটু খাবার দরকার, ভালো পিসিতে টাকা দেওয়া দরকার। এই কাজগুলো কে করবে? এগুলো কিন্তু আজ আপনারা যাদেরকে ফেস হিসেবে চিনেন তাদের কিন্তু জানার সুযোগ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির সেম কাহিনী। আপনি যদি দেখেন যে একটা জানাজার নামাজ হয়েছে, গায়েবানা জানাজা, এটা খুব প্রচার হয়েছে, কিন্তু যারা এই আন্দোলনকে সামনে থেকে আপনারা দেখছেন, সে কিন্তু জানে না যে কফিন কিভাবে আসছে। রাইট, সে কিন্তু জানে না যে এই যে কফিনের সরঞ্জাম বা এত লোক হুট করে কোত্থেকে চলে আসছে, বা তাদেরকে এই নিরাপত্তাটা কে দিচ্ছে। তো এই কাজগুলো আমাদের চিরা ইউনিভার্সিটিতে করতে হয়েছে। তো শিক্ষার্থীরা ওতপ্রোতভাবেই এটার সাথে জড়িত ছিল, আমাদেরকে দেখেছে। এবং 5 আগস্টের আগের কথা যদি বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে আন্দোলনগুলো হয়েছে আমরা থাকার চেষ্টা করেছি। মোদি বিরোধী আন্দোলন, এরপর নূপুর শর্মার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল, ফিলিস্তিন ইস্যুতে যে আন্দোলন, এবং সর্বশেষ প্রোডাক্টিভ রমাদান অনুষ্ঠানে যখন হামলা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমরা প্রায় প্রকাশ্যে আমরা টানা 2 দিন আমরা ইফতার করেছি, গণ ইফতার চিরা ইউনিভার্সিটিতে। আমার কাছে এই অভ্যুত্থানের সর্বশেষ যে স্প্রিটটা মনে হয়, যে অভ্যুত্থানের পূর্বে এই স্প্রিটটাই প্রত্যেকটা ক্যাম্পাসে কাজে লাগছে, এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টিভ রমাদানের একটা প্রোগ্রাম। তখন আমরা আসলে প্রকাশ্যে ছাত্রলীগের বিরুদ্ধে আমরা এই ফার্স্ট যে রিসেন্ট টাইমের মধ্যে আমরা কথা বলতে পারতেছিলাম যে সরাসরি ছাত্রলীগ হামলা করছে, আমরা এর বিরুদ্ধে একটা প্রকাশ্যে একটা প্রতিবাদ আমরা করছি, এবং যেখানে কিনা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের একটা ইনভলভমেন্ট ছিল। তো 5 আগস্ট যখন হইল, 5 আগস্টের পরে আমাদের ক্যাম্পাসের যে মৌলিক সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা অসংখ্য মিছিল করেছি, অনেকগুলো মানববন্ধনে আমরা ছিলাম, প্রশাসনেরকে আমরা স্মারকলিপি দিয়েছি, প্রেশারাইজড করেছি, অর্থাৎ শিক্ষার্থীদের অধিকারগুলো আদায়ের জন্য। এবং একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসে যে মৌলিক প্রবলেমগুলো ফেস করছে এবং যা দরকার তার, এগুলোর জন্য আমরা আন্দোলন করেছি। আবার শিক্ষার্থীরা অন্যান্য তাদের যে লজিস্টিক যদি কোনো প্রয়োজন হইতো, আমরা চেষ্টা করেছি তাদের পাশে থাকার। দেখা গেছে যে
আমরা চেষ্টা করছি একটা ডিপার্টমেন্টে একটা ফ্যাকাল্টিতে যারা রেজাল্ট ভালো করছে তাদেরকে আমরা আরেকটু উৎসাহিত করার চেষ্টা করছি একটা সংবর্ধনা দেওয়ার মাধ্যমে, একজন স্যারের মাধ্যমে কিছু মোটিভেশন দেওয়ার মাধ্যমে। যারা রেজাল্ট ভালো করতে পারে না তাদেরকে নিয়ে আমরা আবার বসছি। অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা আমরা করেছি যেগুলো আসলে প্রশাসন করার কথা ছিল কিন্তু তারা পারছে না, আমরা তাদেরকে বলেছি যে আপনারা করেন, আন্দোলন করেছি। যখন তারা করতে পারে না তখন আমরা এখানে হাত দিয়েছি। তো এমন না যে প্রশাসনের কাজ আমরা করে দিয়েছি, প্রশাসন যেখানে ব্যর্থ হচ্ছে, পারছেই না, সেখানে আমরা কাজ করার চেষ্টা করেছি। তো এই জন্য দেখা গেছে যে অনেক জায়গায় আমাদেরকে বলা হয় যে ছাত্র শিবির ওয়েলফেয়ার পলিটিক্স করে, ছাত্র শিবির চ্যারিটি করে। দেখেন এই জায়গায় হচ্ছে যে এই পৃথিবীতে কোনো কিছু আসলে ওয়েলফেয়ারের বাইরে না। আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্রও একজন নাগরিকের সকল চাহিদা পূরণ করতে সক্ষম না। আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশ রাষ্ট্র অথবা বাংলাদেশের মতো যে তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে ওরাও কিন্তু ওয়েলফেয়ার নেয়, চ্যারিটি নেয়। কোত্থেকে নেয়? দেখা গেছে যে ধনী রাষ্ট্রগুলো যেগুলো আছে সেখান থেকে নেয়। আমাদের অনেক স্থাপনা আছে যেগুলো কি বিদেশ থেকে দেওয়া হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে একটা হল নিয়ে আসছে এই বাইরে থেকে। আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক যে বিজ্ঞান অনুষদ, জামে মসজিদ, আমাদের ল ফ্যাকাল্টি, টিচারদের যে বাসগুলা থাকে এগুলা স্পন্সর করে। এটা কখনো হয় স্পন্সরের নামে, কখনো হয় না, এটা মানে কখনো পলিটিক্যাল একটা ব্যাকআপ থেকে আসে, সোশ্যাল অথবা ইন্টারন্যাশনাল এনজিও থেকে আসে, নানানভাবে আসে। তো এবং এই ওয়েলফেয়ারের কথা এটা শুধুমাত্র ছাত্র শিবির করে এরকম না, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ইসলাম ধর্মে এটা আছে, প্রত্যেকটা ধর্মই আছে যে অপরের তুমি সেবা করো, কেউ যখন বিপদে পড়ে তখন তুমি তার সেবা করো। কিন্তু আমাদের বিরুদ্ধে এই যে একটা নেগেটিভ তৈরি করা হয়েছে যে ছাত্র শিবির প্রশাসন যা করার কথা তা না করে তাকে গা বাছায়া দিচ্ছে, তো এটা একটা ভুল একটা প্রচারণা ছাত্র শিবিরের বিরুদ্ধে। তো আমরা চেষ্টা করি যে শিক্ষার্থীরা যেখানে বিপদের সম্মুখীন হয়, তাদের প্রয়োজন হয়, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সিনিয়র ভাই যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটা সহায়তা নেওয়ার চেষ্টা করি। এখন দেখেন অন্যান্য দলগুলা যদি এতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারত তাহলে কিন্তু তারাও এই ওয়েলফেয়ার পলিটিক্সটা করতো। তারা অলরেডি কিন্তু শুরু করছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন। কিন্তু এখন ওদের পলিটিক্সের সাথে আমাদের তফাৎটা এই জায়গায় যে ওরা যদি আপনাকে 1000 টাকা দেয়, তার ছবি তুলতে হবে 10টা। আপনার একটা প্রোগ্রাম করবেন, আপনি শিক্ষার্থীদেরকে নিয়ে একটা মোটিভেশনাল প্রোগ্রাম করবেন, কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম করবেন। এখন আপনি ছাত্র শিবিরের নেতা হওয়ার বাইরে গিয়ে যদি অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হন, আপনি আগে চিন্তা করবেন যে এখানে আমি যদি 10,000 টাকা দিচ্ছি, আমার নামে স্লোগান কয়টা দিবে, অথবা আমার এখানে ফায়দাটা কি, আমার ছবি এখানে প্রদর্শন হবে কিনা, আমাকে এখানে ক্রেডিট দিবে কিনা। তো এই জন্য ওদের এই রাজনীতিটা দাঁড়ায় না, বা এখানে ওরা যদি কখনো হেল্পও করে তার একটা স্বার্থ থাকে যে আমি এখান থেকে আমার অর্জনটা কি, হয় আমার ভোটের অর্জন, অথবা এই এলাকায় আমার প্রভাব তৈরির অর্জন, অথবা ক্যাম্পাসে যদি আমি 5টা শিক্ষার্থীকে হেল্প করি, পরবর্তীতে এই ক্যাম্পাসে আমার ছেলে ফেলে 2টা টেন্ডার নিতে পারবে কিনা, এই একটা টেন্ডেন্সি ওদের মধ্যে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে কে সহায়তাটা করতেছে এটা কেউ জানে না, আমরা শুধু গোপনে দিয়ে দিচ্ছি যে ভাই আপনার সমস্যাটা লাঘবের জন্য আপনি এই সহায়তাটা নিন, এটা আমরা প্রচারও করছি না। তো এইটাকে ওরা বলছে যে ওয়েলফেয়ার পলিটিক্স। তো স্বাভাবিক, আমরা কথা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স, তো এটা যে নেগেটিভভাবে উপস্থাপন করার তো কোনো কারণ নেই। আপনিও করেন, মানে প্রশ্ন এটা আসতে পারে, সবাই করেন, মানুষ ওয়েলফেয়ার চায়। এই বিশ্বস্ততাটা যদি অর্জন করতে পারতো যে ওনাকে আমি একটা সহায়তা দেওয়ার পর এই টাকার 100% শিক্ষার্থীদের জন্য সে ব্যয় করবে কোনো স্বার্থ ছাড়া, তাহলে তাদেরকেও কিন্তু মানুষ সহযোগিতা করতো। তো আমাদের ভাইদের কাছে আমরা এতটুকু বিশ্বস্ততা অর্জন করতে পারছি যে ভাইয়েরা আমাদেরকে দেয় যে ওর সমস্যা নাও, তুমি ওকে একটু হেল্প করো। বিষয়টা হচ্ছে কেউ যদি নিজের টাকা দিয়ে বা নিজের টাকা স্পন্সর ম্যানেজ করে যদি ওয়েলফেয়ার করতে পারে, তাহলে তার যদি ছাত্র সংসদের দায়িত্ব আসে সে তো অবশ্যই আরো বেশি করতে পারে। এটা ছাত্রছাত্রীদের একটা বড় পয়েন্ট। শুধু এটাই না, এই আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদের এইভাবেও পাশে ছিলাম, ওয়েলফেয়ারের মাধ্যমে পাশে ছিলাম। আবার ক্যাম্পাসের যে সমস্যাগুলো ছিল আমি বললাম, এই সমস্যাগুলো প্রশাসনের কাছে যথাযথ উপস্থাপন করা, এবং আন্দোলন সংগ্রাম ছাড়া তো আসলে দাবি আদায় হয় না। আমরা অনেক আন্দোলনও করেছি চিটাগাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর সারা দেশেই। যখনই জাতীয় কোনো সংকট হয় অথবা ক্যাম্পাসগুলোতে যদি কোনো সংকট হয় শিক্ষার্থীদের, দেখা গেছে আমরা আন্দোলন সংগ্রাম করে পাশে থাকার চেষ্টা করেছি। চাকসু নির্বাচনের আগে আমরা অনেকগুলো নেগেটিভ দেখছি যে শিবির জিতবে না, কেন জিতবে না। এর একটা নেগেটিভ ছিল যে নারীরা শিবিরকে পছন্দ করে না এবং ভয় পায়। এই যে একটা নেগেটিভ ছিল,
এই ন্যারেটিভটা তো আমরা দেখলাম যে নির্বাচনের পর আসলে ভেঙে গেছে। তো এটার কারণটা কি? মানুষের একটা বদ্ধমূল ধারণা ছিল, মিডিয়ার তৈরি একটা প্রপাগান্ডা, এটা হঠাৎ করে এভাবে ফেল করলো কেন আসলে? দেখেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে নেগেটিভগুলা ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কী নেগেটিভ ছিল, যে ছাত্র শিবির নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে জোর করে বুরকা পরাইতে চায়, হিজাব পরাইতে চায়। ছাত্র শিবির সন্ত্রাসী কাজ করে। কি সন্ত্রাসী কাজ করে এটা যদি তাকে প্রশ্ন করা হইতো, তখন এই প্রশ্নটা কেউ করে নাই, তাহলে সে উত্তর দিতে পারতো না। ছাত্র শিবির আর কি করে? ছাত্র শিবির হচ্ছে জোর করে শিক্ষার্থীদেরকে, কেউ যদি হাফ প্যান্ট পরে তাকে জোর করে প্যান্ট পরায় দেয়। মানে অবস্থাটা এরকম যে ছাত্র শিবির বুঝি বুরকা প্যান্ট এগুলো নিয়ে রাস্তায় চলাচল করে। কেউ যদি হাফ প্যান্ট পরে তাহলে হাফ প্যান্টটা পরায় দেয়, অথবা প্যান্ট পরায় দেয়। এবং হচ্ছে ছাত্র শিবির কেউ যদি গান বাজনা করে তাহলে দেখা যাচ্ছে যে তাকে বাধাগ্রস্ত করে। কিন্তু এখন পর্যন্ত আপনি এরকম কাউকে পাবেন না যে কোনো ভিকটিমকে তারা হাজির করতে পারছে। কোনো ভিকটিমকে কিন্তু এখন পর্যন্ত হাজির করতে, একটা বাতাসে চলছে যে এটা। তো আমাদের ছাত্র সংসদ নির্বাচনের আগে আমাদের বিরুদ্ধে এটা বলা হয়েছে যে মেয়েরা ছাত্র শিবিরকে ভোট দিবে না। কিন্তু কি দেখা গেল, যে নির্বাচনের আগে নারী শিক্ষার্থীরা যাদেরকে সবচেয়ে বেশি তাদের জন্য নিরাপদ বলে মনে করেছে তারা ইসলামী ছাত্র শিবির। কারণ যেই বয়ানগুলো ছাত্র শিবিরের বিরুদ্ধে তৈরি করা হয়েছিল এর কোনো সত্যতা তারা দেখতে পারে নাই, এবং কোনো ভিকটিমকে তারা গত 40-50 বছরের কোনো একজন ভিকটিমকে তারা হাজির করতে পারে নাই যে আমাকে বুরকার জন্য শিবির প্রেসারাইজড করছে, বা আমি গিটার নিয়ে গান গাচ্ছিলাম, আমাকে শিবির এসে বলছি যে কাল থেকে তুমি গিটার বাজাতে পারবে না। আর এটা তো হচ্ছে যে একটা কমন সেন্সের ব্যাপার ছিল যে ইসলামী ছাত্র শিবিরের কাজ তো এগুলো না। একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট এজেন্ডা থাকে, কাজ থাকে। কেউ যদি মোরাল পুলিশিং করতে চায়, অথবা কে কী করছে না করছে, এগুলোর তদারকি তো একটা রাজনৈতিক দলের হইতে পারে না। এটা দেখবে রাষ্ট্র দেখবে, আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, যে কোথায় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। তো ইসলামী ছাত্র, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার, কিন্তু ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এই কথাগুলো বলা হয়েছে। ছাত্র শিবির তো দাওয়াতি কাজ করে, জি যে আপনি মাদক সেবন করবেন না, নামাজ পড়েন, এগুলো তো করে। জি 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 জি। এখন দেখেন, দুইটার কিন্তু তফাৎ আছে। আপনি মানুষকে আহ্বান করতে পারেন ভালোর দিকে, সুন্দরের দিকে, আপনি কিন্তু কাউকে প্রেশারাইজ করতে পারেন। ইসলাম এটা বলে যে জোরপূর্বকভাবে কাউকে কোনো কিছু করানো যাবে না। তো ইসলামী ছাত্র শিবির নৈতিকতার জায়গা থেকে, ইসলামের জায়গা থেকে, তার রাজনৈতিক আদর্শের জায়গা থেকে, রাজনৈতিক কর্মসূচির জায়গা থেকে ছাত্র শিবির অনেকগুলো কথা বলে, উপস্থাপন করে। যেমন আমি আমার বক্তব্য এখানে আপনাদের মাধ্যমে আমি অন্যদের জানাতে পারছি। তো ইসলামী কিন্তু আমি প্রেশার করছি না কাউকে যে আপনি আমার মন্তব্য, আমার যে চিন্তা এটা আপনি গ্রহণ করেন। তা আমরা এই রাজনীতিটাই আসলে চাইছিলাম, যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ বিগত 16 বছর যে চাপায় দেওয়ার যে রাজনীতি, আপনি ইচ্ছা করতেছেন আপনি মিছিলে আসবেন, আপনাকে জোর করে নিয়ে আসা হয়েছে। আপনার গেস্ট রুমে হাজিরা দিতে আপনার মন চাচ্ছে না, কিন্তু আপনার কালকে পরীক্ষা, আপনাকে জোর করে নিয়ে আসা হয়েছে। তো আমরা রাজনীতিটাকে এই জায়গায় দেখতে চাই যে একটা মানে সুপার শপের মতো, একটা বাজারের মতো, যে বাজারে আপনি আপনার আইডিওলজি নিয়ে হাজির হবেন, আমি আমার আইডিওলজি নিয়ে হাজির হব, আরও রাজনৈতিক দলগুলো যারা আছে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হবে, শিক্ষার্থীরা, এবং আপনি আপনার সেই আদর্শের আলোকে কাজ করবেন, আমিও আমার আদর্শের আলোকে কাজ করব। ইসলামী ছাত্র শিবিরের যে আদর্শ, এই আদর্শের আলোকে আমরা কাজ করছি। আমরা মোটিভেশনাল প্রোগ্রাম করছি, ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করছি, আমরা হচ্ছে নারী শিক্ষার্থী হোক, ছেলে শিক্ষার্থী হোক, সবাইকে আমরা কোরআন বিতরণ প্রোগ্রাম করছি, এরপর প্রোডাক্টিভ রামাদান প্রোগ্রাম করছি, আমরা সবাইকে নিয়ে আমরা শিক্ষা সফরে যাচ্ছি। তো এই কাজগুলো আমরা করছি, অন্যরাও অন্যদের যে পলিটিক্যাল কাজগুলো আছে এগুলো করছে। তো শিক্ষার্থীরা যখন আপনার আইডিওলজি, আপনার কর্মসূচি এগুলো দেখার পর যাদেরকে এই ক্যাম্পাসের জন্য, যাদেরকে এই দেশের জন্য নিরাপদ মনে করবে, যোগ্য মনে করবে, ভালো মনে করবে, এটা অটোমেটিক তারা গ্রহণ করবে। একটা বাজার থেকে যেভাবে মানুষ পণ্য কিনে। ছাত্র শিবিরের বিজয়টা আমরা দেখেছি ডাকসু থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন ক্যাম্পাসে দেখছি আসলে। তো এখানে একটা টার্ম আমরা খুব শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে ছাত্র শিবির। জি জি। তো ইনক্লুসিভ প্যানেল বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? দেখেন, ছাত্র সংসদগুলো তো হচ্ছে কোনো আদর্শিক জায়গা না, অথবা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। ছাত্র সংসদগুলো হচ্ছে স্বতন্ত্র প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থী যদি কোনো বিপদের সম্মুখীন হয় আমি তার পাশে থাকব। আমার এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে মৌলিক সমস্যাগুলো আছে এই দাবিগুলো আমি প্রশাসনের কাছে তুলে ধরব, প্রয়োজনে রাষ্ট্রের কাছে তুলে ধরব। এই দায়িত্ব হচ্ছে ছাত্র সংসদের।
তো ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে আমার এই ক্যাম্পাসে যেহেতু ইসলামী ছাত্র শিবির ইসলামকে ওন করেই কাজ করে, তো এখানে তো আমার ভিন্ন ধর্মী ভাইয়েরাও এই ক্যাম্পাসে পড়াশোনা করে, বাঙালির বাইরে অবাঙালি ভাইয়েরাও কি পড়াশোনা করে, পাহাড়ি ভাইয়েরা পড়াশোনা করে। ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে কেবলমাত্র ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে নিয়েই যদি ছাত্র সংসদ যদি গঠিত হয় তাহলে সবাইকে প্রতিনিধিত্ব করতে পারবে না। আচ্ছা, কারণ ওদের সাথে আমাদের যোগাযোগ আছে, তবে খুব নিবিড়ভাবে যে সম্পর্ক থাকার প্রয়োজন ছিল এটা কি হয় নাই। তো আমরা মনে করছি, ইসলামী ছাত্র শিবির মনে করেছে যে সবার যদি প্রতিনিধিত্ব থাকে তাহলে একটা ছাত্র সংসদে সবার কথাগুলো উঠে আসবে, সবার প্রয়োজনগুলো উঠে আসবে, সবার সমস্যাগুলো তুলে ধরা যাবে প্রশাসনের কাছে। সেজন্য আমরা কোথাও পাহাড়ি ভাইদেরকে নিয়েছি, কোথাও সনাতনী ভাইদেরকে নিয়েছি, কোথাও আমাদের ফিজিক্যালি ডিসেবল যারা আছে তাদেরকে আমরা নিয়েছি, যেন সবার বক্তব্যগুলা ছাত্র সংসদের মাধ্যমে যেন আমাদের প্রশাসনের কাছে তুলে ধরা যায়। আমরা এটাকে আমরা ইনক্লুসিভ বলছি। এটা আমরা দেখি যে মিডিয়াতে আরেকটা বয়ান হাজির করা হচ্ছে যে শুধু এদেরকে শো আপ করার জন্য আপনারা সামনে ঠেলে দিচ্ছেন একজন ভিন্ন ধর্মাবলম্বী অথবা একজন প্রতিবন্ধী, একজন নারী, হিজাব করেন একজন নারী। তো এটা আসলে সত্যতা কতটুকু? আচ্ছা দেখেন যে এই সেম কাজটা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো করছে। আবার আপনি যখন কোনো ক্যাম্পাসে ছাত্র শিবির যখন কোনো আন্দোলন করে তখন ওদের সেম একটা বক্তব্য থাকে যে ইসলাম ছাত্র শিবির এগুলো লোক দেখানোর জন্য করছে। মানে ব্যাপারটা এরকম যে উনি যদি ডিম ভাজি করে এই ডিম ভাজি হয়ে যায় মামলেট, আর আমি যদি ডিম ভাজি করি এটা হয়ে যায় আন্ডা ভাজি। আচ্ছা, মানে এই যে একটা বৈষম্য, এদের মনস্তাত্ত্বিক বৈষম্য। তো এইটা হচ্ছে যে এই সংসদের ইনক্লুসিভ প্যানেলের ক্ষেত্রে ওরাও সেম কাজ করছে, নারীদেরকে রাখার চেষ্টা করছে। এখন আমি যদি সবাইকে নিয়ে যদি কাজ না করতাম তাহলে আমাদের বিরুদ্ধে একটা মানে এদিকে গেলেও কথা শুনতে হবে, ওদিকে কথা শুনতে হবে। আমরা তাদেরকে শো অফ করার জন্য না, বরঞ্চ তাদের কথাগুলোও যেন ছাত্র সংসদে যেন নিয়ে আসা যায় সেজন্য আমরা তাদেরকে নিয়েছি। এবং আমরা এটা প্রত্যাশা করি নাই যে তাদেরকে নিয়ে আসার কারণে আমাদের ভোট বাড়বে অথবা তাদেরকে নিয়ে আসার কারণে আমার কোনো ইমেজ বৃদ্ধি হবে। ইমেজ বৃদ্ধির জন্য ইসলাম ছাত্র শিবির কাজ করে না। ইসলাম ছাত্র শিবিরের যে কর্মপদ্ধতি বই আছে, এই বইয়ের যে ভূমিকা আছে, এই ভূমিকার মধ্যে লেখা আছে যে ইসলামী ছাত্র শিবির চমক লাগানো কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে না। ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্মসূচি এগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকে এবং সুদূর প্রসারে চিন্তার আলোকে তারা সিদ্ধান্ত নেয়। তো আমরা তাদেরকে বা কাউকে শো অফ করার জন্য বা চমক লাগায় দেওয়ার জন্য আমরা কাউকে নেই। তাদের বক্তব্যগুলোও যেন ছাত্র সংসদে যেন প্রতিফলিত হয়, বক্তব্যগুলো উঠে আসে, তাদের সমস্যাগুলো যেন ছাত্র সংসদের মাধ্যমে প্রশাসনের কাছে যায়, সেজন্যই মূলত আমরা তাদেরকে নিয়েছি। আপনারা তো অনেকগুলো ইশতেহার দিয়েছিলেন, আসলে সে আপনাদের ইশতেহারের আলোকে আপনারা কাজ করতে শুরু করতে পেরেছেন কিনা বা কি কি কাজ করেছেন এ পর্যন্ত? অল্প কয়েকদিন গেল, তারপরেও আমরা কেবলমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, প্রায় 1 সপ্তাহ হয়েছে। আমরা আমাদের প্রথম যে কার্যনির্বাহী সভা এটাও রিসেন্ট সময়ের মধ্যে হবে। তো আমরা এখন তো সমস্যাগুলো অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি। তো যেই সমস্যাগুলো আমাদের 1 দিনের ভিতরে, 2 দিনের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে করা যায়, আমরা এই কাজগুলো অলরেডি শুরু করেছি। কয়েকটা হলে আমরা কাজ শুরু করেছি এবং আমাদের অভ্যন্তরীণ যাতায়াতের একটা প্রবলেম ছিল, এগুলো সলভ করার জন্য কিছু কাজ করেছে। আর দীর্ঘদিন যাবৎ দীর্ঘমেয়াদী কিছু কাজ আছে, যেমন হল নির্মাণ, আবাসনের যে সমস্যাগুলো, এগুলোর জন্য আমরা প্রশাসনের সাথে বসেছি এবং শীঘ্রই আমরা এগুলো রাষ্ট্রের কাছে আমরা তুলে ধরবো প্রশাসনের মাধ্যমে, যেন কাজগুলো হয়। আমরা ডাকসুতে একটা জিনিস দেখলাম যে ডাকসুতে কোনো মানে ফান্ড নেই এখন পর্যন্ত, এতদিন হয়ে গেল, তারা কিন্তু নিজস্ব স্পন্সর ম্যানেজ করে কাজ করতে হচ্ছে। তো এখন যদি মানে চাকসুর কি অবস্থা, ওইখানকার গঠনতন্ত্র, ওইখানকার যেই এনভায়রনমেন্ট বা আগের ইতিহাস ঐতিহ্যের আলোকে কোনো ফান্ড, এগুলোর চ্যালেঞ্জ আপনারা ফেস করছেন কেন? আমাদের ক্যাম্পাসে একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার সময় সম্ভবত 54 টাকা বা 52 টাকা চাকসু কেন্দ্রিক দেয়। তো আমরা প্রশাসনের সাথে বসেছিলাম যে চাকসুতে তো একটা ফান্ড প্রতি বছর যায় শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে, প্রতি বছর এটা যায় এবং একটা বড় সংখ্যা। তো আপনি এই টাকাটা আসলে কোথায়, কোন খাতে খরচ করেছেন, অথবা এই টাকাটা আসলে কোথায় আপনারা রেখেছেন? তো ওনারা আসলে সদুত্তর দিতে পারে নাই এবং ওনারা সামনে যে ওনারা সদুত্তর দিতে পারবে এটা আমাদের কাছে মনে হয় নাই। এবং চাকসুতেও এখন পর্যন্ত কোনো ফান্ড নাই। তো যা কাজ করতে হবে আমরা প্রশাসনের মাধ্যমে নতুন করে শুরু করতে হবে, অথবা আমাদের এলামনাই ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে হয়তো কাজগুলো করতে হবে।
আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি আপনার প্যানেল বা ছাত্র শিবিরের জায়গা থেকে মানে না দেখে আপনার ব্যক্তিগত জায়গা থেকে চিন্তা করি, তাহলে দেখব যে স্বাভাবিকভাবে যেটা হয় যে অনেক ক্ষেত্রে একটা ছাত্র সংগঠনের যারা সভাপতি সেক্রেটারি হয় ওইখানে বেশিরভাগ ক্ষেত্রেই তারাই আসলে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে। তো আপনাকে কেন আসলে সিলেক্ট করা হলো, বা আপনি নিজের থেকেই সিলেক্ট হওয়ার সুযোগ আছে ছাত্র শিবিরে, নাকি আপনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, বা এই পদ্ধতি কী ছিল আসলে, বা কারণটা কী ছিল? ছাত্র শিবিরের নেতৃত্বে যারা আসবে অথবা ছাত্র শিবির যাদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য কাজ করবে, এটা একজন ছাত্র শিবিরের ভাইয়ের চেয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ববিদ্যালয়ের সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, এটা আমাদের একটা বোর্ডই আছে সদস্যদের, তারা সিদ্ধান্ত নেবে যে কে নির্বাচন করবে অথবা কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে। এটা আমাদেরকে উপর থেকে কেউ চাপায় দেওয়ারও সুযোগ নাই, আবার কেউ চেয়ে নেওয়ারও সুযোগ নাই। আর যেটা সবচেয়ে বড় প্রশ্নটা আসে যে আমরা জামাত ইসলামী লেজুর কিনা, হ্যাঁ, উপর থেকে আসারও কোনো সুযোগ নাই। আমাদের এই অভ্যন্তরীণ বোর্ডই সিদ্ধান্ত নেয় যে কে নির্বাচন করবে। তো আমার ক্যাম্পাসের আমাদের সদস্য ভাইয়েরা যারা ছিলেন তারা আমাকে মনে করেছেন যে এই ক্যাম্পাসে যেহেতু আমি ইতিপূর্বেও ছিলাম শিক্ষার্থীদের পাশে, তো মনে করেছে যে ভাই হয়তো আবারও পাশে থাকলে ভালো হবে, ভাইদের পরামর্শে নির্বাচন করা। আর আপনার আমাদের যে ফেসবুক পেজে আমরা কিছু প্রশ্ন করেছিলাম, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছিল বারবার, সেটা হচ্ছে আপনার জনপ্রিয়তার কারণ কি? মানে ব্যক্তিগতভাবে আপনার জনপ্রিয়তার কারণ কি? আপনি কি মনে করেন আপনাকে কেন মানুষ পছন্দ করে? সম্মান রিজিকের অংশ। আচ্ছা, তো আল্লাহ যখন যাকে সম্মানিত করেন, আল্লাহর সিদ্ধান্ত। তো 5ই আগস্টের পর আসলে ছাত্র শিবির যে কাজগুলো করে থাকে এগুলো আসলে কালেকটিভ কাজ। ছাত্র শিবির কখনো ব্যক্তিকে দিয়া কাজ করায় না, একটা টিমকে দিয়া কাজ করায়। আমি যখন একটা বড় প্রোগ্রাম করব, এই প্রোগ্রামে আসলে সবাই এখানে এঙ্গেজ থাকে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যতগুলো কাজ হয়েছে ছাত্র শিবিরের মাধ্যমে হোক বা অন্য মাধ্যমে হোক, আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের হয়ে কাজ করার। কখনো দাবি আদায়ে ওনাদের সাথে শহীদ মিনারে মিছিলে ছিলাম, কখনো 0 পয়েন্টে মিছিলে ছিলাম, জুলাইয়ে ছিলাম আমরা। তো সব মিলিয়ে শিক্ষার্থী ভাই বোনেরা মনে করেছে যে আগামীর ক্যাম্পাসের জন্য আমি ভালো কাজ করব। ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই অনেক ম্যাচিওর, তারা কারো বক্তব্যের মাধ্যমে অথবা কোনো কিছু দেখে হুটহাট সিদ্ধান্ত নেয় না, তারা কিছুটা হলেও চিন্তাভাবনা করে। আমরা আসলে রাজনৈতিক পরিবেশ যেরকম দেখি সারা বাংলাদেশে, ক্যাম্পাসগুলোতে পরিবেশটা একটু ভিন্ন। তারা 5 আগস্টের পর আমাদের কাজ দেখেছে, আমাদেরকে দেখেছে কাছ থেকে, সেই সুবাদেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে ক্যাম্পাসে হয়তো ভাইরা কাজ করবে, সেজন্যই আসলে আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনের সময়টাতে এবং এর আগেও ছাত্র শিবিরকে ঘিরে অনেক ধরনের কথাবার্তা, যেমন নির্বাচনে কারচুপি, তারপরে হচ্ছে ব্যালট মানে যে অমোচনীয় কালি বা বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে, এবং কেউ কেউ বয়কট করার কথাও বলেছে। তো সে জায়গা থেকে মানে আপনাদের এই বিষয়গুলো কিভাবে দেখেন? আসলে একটা রাজনৈতিক দলের ব্যাপারে আমি জানি যে ওনারা প্রত্যেকটা সংসদেই নির্বাচন তারা বলেছে যে সুষ্ঠু হয় নাই। চিরে ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় সংসদে তাদের একটা পদ শিক্ষার্থীরা নির্বাচিত করেছে, তারা খুব ভালোভাবে নিয়েছে যে চিরে ইউনিভার্সিটিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমার কাছে মনে হয়েছে যদি অন্যান্য ছাত্র সংসদগুলোতেও যদি শিক্ষার্থীরা যদি তাদেরকে নির্বাচিত করতো, তারা এটা মেনে নিত। তো এটা বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে যে নির্বাচনে আমি হারছি, এই নির্বাচন বর্জন। তো এই কালচারটা আওয়ামী লীগ তৈরি করে গেছে। তো আমরা আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা এই কালচার দেখতে চাই না, যে আপনাকে জনগণ অথবা ক্যাম্পাসের শিক্ষার্থীরা পছন্দ করে নাই তাই বলে আপনি একেবারে বর্জন করে আপনি চলে যাবেন যে না আমি খেলবো না। হ্যাঁ, এটা তো আসলে আমরা ছোটোবেলায় যে বাচ্চাদের সময় দেখতাম যে আউট হয়ে গেলে আমি খেলবো না, চলে যাব। তো এই রাজনীতিতে আমরা আসলে ফিরতে চাই না। যে হারুক, আমি যেদিন নির্বাচন সেদিন আমি বলেছিলাম যে নির্বাচনে জয় পরাজয় যাই হয় আমি আমার সেই ফলাফল মেনে নিব, এবং যারা নির্বাচিত হবে তাদের সবাইকে নিয়ে আমি কাজ করব। ডাকসুতে আমরা দেখেছি, রাকসুতে দেখেছি, জাকসুতে প্রত্যেকটা জায়গায় নির্বাচন বানচাল করে দিবে, নির্বাচন করতে দিবে না। তো পরবর্তীতে অনেক চেষ্টার পর এবং শিক্ষার্থীদের সম্মিলিত দাবির মুখে নির্বাচন করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে আবার সে নির্বাচন বর্জন
এই খেলাগুলো আমরা দেখেছি। আর তারা যে অভিযোগগুলো নির্বাচনগুলো নিয়ে দিয়েছে, এখন পর্যন্ত একটা অভিযোগের সিঙ্গেল ওয়ান, একটা অভিযোগের কোনো প্রুফ তারা এখন পর্যন্ত সামনে নিয়ে আসতে পারে নাই। এটা হচ্ছে মুখের বুলির মতো, যে না ভাল লাগে নাই, খাবো না, আউট হয়ে গেছি, খেলবো না, মানে এরকম একটা সিচুয়েশন আর কি। কিন্তু তারা কোনো প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারে নাই। আমরা মিডিয়াতে অনেক আলোচনা দেখছি যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের সামনে অনেক প্রভাব ফেলবে আসলে। আপনার কি মনে হয় এটার প্রভাব কি পড়বে আসলে? এটা আসলে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা আসলে ইনফ্লুয়েন্স হচ্ছে কিনা। আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোতে একটা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা যায়, এবং দেখা যায় যে একটা ক্লাসের শুরুর দিকের শিক্ষার্থীরাই ভার্সিটিগুলোতে যায়, তো ক্যাম্পাসগুলোতে তো শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে যে ক্যাম্পাসকে তারা কাদের হাতে নিরাপদ বলে মনে করছে এবং তারা কেমন ক্যাম্পাস চায়। তো আমরা আসলে আদর্শিকভাবে আমরা এই বাংলাদেশে কেমন রাষ্ট্র চাই, তো আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এখনও অনেক সচেতন। তারা অলরেডি ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেছে এবং বাংলাদেশে 5ই আগস্টের পর প্রত্যেকটা রাজনৈতিক দল এখন ক্রিয়াশীল। রাইট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপেন্সারি যারা করেছে তারা বাদে প্রত্যেকটা রাজনৈতিক দল কি করছে, কি না করছে, এগুলো প্রতিদিন মিডিয়াতে আসছে। অসংখ্য নিউজ যে জামায়াত ইসলামী আজকে এখানে এই সমাবেশ করেছে, এই কাজ করেছে, ওই কাজ করেছে, বিএনপি আজকে বাংলাদেশে এখানে এই কাজ করেছে। তাহলে বাংলাদেশের জনগণ মিডিয়ার মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, তারা জানতে পারছে, নিজ এলাকায় তারা দেখছে যে জামায়াতের একজন লোক কীভাবে কাজ করছে, বিএনপির একজন লোক কীভাবে কাজ করছে, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কীভাবে কাজ করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণ অনেক বেশি বুদ্ধিমান, তারা বুঝে তারা সিদ্ধান্ত নেবে। তো আমি মনে করি যে তারা এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশকে কারা আসলে সত্যিকার অর্থে, ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, চীন, রাশিয়া হোক, সকল দেশের আগ্রাসন থেকে, আধিপত্যবাদ থেকে কারামুক্ত রাখতে পারবে, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য, একটা স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য, তারপরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কারা আসলে পারফেক্ট হবে, কারা আসলে এটা ইতিপূর্বে প্রমাণ করেছে যে আমি মন্ত্রণালয় পাওয়ার পরেও আমি কোনো দুর্নীতিতে জড়াবো না, আর কারা দুর্নীতিতে একাধিকবার গোটা বিশ্বে একটা অবস্থান তৈরি করেছে, এবং কারা আমরা দেখেছি যে প্রায় শত লক্ষ কোটি টাকা পাচার করেছে। এটা বাংলাদেশের জনগণ দেখেছে এবং জানে, এবং 5 আগস্টের পরে কর্মসূচিগুলোও দেখছে। তো দেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে কারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখি যে আপনাদের ইশতেহারের আলোকে আপনার কাজ শুরু করেছেন, আপনাদের অনেক চ্যালেঞ্জ আছে, এটা আমরা বুঝতে পারি। সে জায়গা থেকে আপনাদের প্যানেলের সামনে চাকসুর যে ইশতেহারের আলোকে ইমিডিয়েট কি কাজ আপনারা করতে চাচ্ছেন, এটা একটু শর্টলি জানতে চাচ্ছি। আমরা অলরেডি অভ্যন্তরীণ যাতায়াতের জন্য কিছু ইকার বৃদ্ধির ব্যবস্থা আমরা করেছি। এর বাইরে হচ্ছে রিডিং রুমগুলোতে আমরা এসি দেওয়ার ব্যবস্থা করব। এগুলো আমরা অ্যালামনাইদের ভাইদের মাধ্যমে হোক অথবা প্রশাসনের মাধ্যমে হোক, যেভাবে সুযোগ হয়। এর বাইরে হচ্ছে যে আমরা যাতায়াতের একটা পরিবর্তন আনার চেষ্টা করব, যেটা আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা অনেক বেশি কষ্ট করে। আর আসলে হল তো 1 বছরে নির্মাণ করা সম্ভব না, আমরা বাজেট নিয়ে আসার চেষ্টা থাকবে। আর এর বাইরে হচ্ছে যে কিছু এক্সটেনশন যেন নির্মাণ করা যায়, যেন ইমিডিয়েট শিক্ষার্থী ভাই বোনেরা যেন ক্যাম্পাসে মুভ করতে পারে, চেষ্টা আমাদের থাকবে। আমরা তো অনেকগুলো বিষয়ে আলোচনা করলাম, আর একটু ব্যক্তিগত একটু বিষয়ে অনেকের ইন্টারেস্ট থাকে, বিশেষ করে আমাদের যারা দর্শক আসছেন ইনোভা টক্সের, তারা কিছু বিষয় জানতে চাচ্ছে। এর মধ্যে একটা খুব কমন প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি বিয়ে শাদী করেছেন কিনা। প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটা অনেকেই করেছে, তো এটার নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো মিডিয়াতে কোনো কোথাও দেখেছে, তো আপনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি আসলে। যে আমি বিয়ে করেছি 2022 সালে, 2022 সালে, আর হচ্ছে 2023 সালে আমার পুত্র সন্তান হয়, ওরা ফ্যামিলিতে আছে, বাড়িতে আছে। তার মানে আপনি পুত্র সন্তানের জনক, তাই তো? জি, মাশাআল্লাহ। সব মিলিয়ে অনেকেই তো পরামর্শ চায় আসলে, আপনারা যেহেতু ছাত্র নেতা এবং ক্যাম্পাসগুলোতে আদর্শ অনেকের জন্যই একটা ব্রড মডেল, আসলে সে জায়গা থেকে অনেকে জানতে চায় যে আসলে পড়াশোনা, দায়িত্ব, সংসার এত কিছু কীভাবে সামলান। আসলে ছাত্র শিবিরের রাজনীতি, এটার সাথে গতানুগতিক অন্যান্য যে ছাত্র সংগঠনগুলোর কাজ, এটা কেউ যদি এইভাবে একসাথে মিলিয়ে চিন্তা করে তাহলে তাদের জন্য কঠিন মনে হবে। ইসলামী ছাত্র শিবির আমার সারাদিন মিছিল করতে হয় না, আমার সারাদিন প্রোগ্রাম করতে হয় না, কিন্তু আমার পড়াশোনা শেষ, আমি শিবির থেকেও বিদায়।
কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে আমরা কি দেখি যে তার 24 ঘন্টা রাজনীতিতে থাকতে হয়, এবং সেই রাজনীতিটা কি, তার রাজনীতিতে অর্ধেক ডিউটি দিতে হয় মিছিলে, অর্ধেক সময় ডিউটি দিতে হয় কোনো একজন নেতার স্লোগান দিয়ে, অর্ধেক ডিউটি দিতে হয় যে কোনো একজন নেতা আসছে তার জন্য স্লোগান দেওয়ার জন্য 20টা ছেলে রেডি করে নিয়ে যেতে হয়। আবার কিছু সময় দিতে হয় যে এই ক্যাম্পাসের সামনের রাস্তা এটা টেন্ডার কে নিবে, কিভাবে নিবে, কত টাকায় নিবে, এগুলোর জন্য ইসলামী ছাত্র শিবিরের কাজগুলো নির্দিষ্ট। আমি একটা সময় নির্দিষ্ট সময় আমি ছেলে যাব, নির্দিষ্ট সময় আমার এই প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রামে যাব, নির্দিষ্ট সময় আমি আমার টেবিলে সময় দেব, নির্দিষ্ট সময় গিয়ে আমি পরীক্ষা দিব, ক্লাসে যাব, আমার পড়াশোনা শেষ, আমি ছাত্র শিবির থেকে বিদায় নেব। তো ইসলামী ছাত্র শিবির যারা করে তাদের আসলে এগুলো সামলানো বা একসাথে মেনটেন করা খুব একটা কঠিন হয় না। আমরা আলোচনার শেষ দিকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনি তো সংগঠন করেন, রাজনীতির সাথে আছেন, তো ভবিষ্যতে আপনার ফোকাসটা আসলে কোন দিকে, গবেষণা, রাজনীতি, নাকি কোন দিকে আসলে, নাকি হায়ার স্টাডিজ কোনো বিষয় নিয়ে কাজ করতে চান? এই যে আমি বললাম যে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিয়ে যায়, এই প্র্যাকটিসের মধ্য দিয়ে গেলে আসলে কোনো কাজে খুব বেশি কঠিন হওয়ার কথা না। কারণ হচ্ছে আপনি যদি উচ্চশিক্ষার জন্য এমফিল পিএইচডিতে ভর্তি হন, আপনি নির্দিষ্ট সময় আপনি টেবিলে পড়াশোনা করবেন, পরীক্ষার সময় আপনি পরীক্ষা দিবেন। আপনার যদি গবেষণার জন্য লাইব্রেরিতে থাকতে হয়, ল্যাবে থাকতে হয়, নির্দিষ্ট সময় সেখানে থাকবেন। এবং আপনি যখন রাজনীতিতে থাকবেন, আপনার নির্দিষ্ট সময় মিছিল থাকবে, মিছিল করবেন। যখন আপনার পলিসি মেকিংয়ের জন্য প্রোগ্রাম করতে হবে, প্রোগ্রাম করবেন, প্রোগ্রাম শেষে আবার পরিবারে চলে যাবেন। তো এই কাজগুলো একই সাথে করা যায়। যারা ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত, তাদের আলাদা করে আসলে কোনো দিকে ফোকাস দিতে হয় না, সবগুলো একসাথে করা যায়। তবুও দেখা যাবে যে এই আমি একাডেমিক দিকেই থাকতে চাই, পাশাপাশি যেহেতু রাজনীতির মাধ্যমে আসলে সবাইকে সেবা করার একটা সুযোগ থাকে, তো সেই জায়গা থেকে একই সাথে কাজ করবে ইনশাল্লাহ। সবশেষ প্রশ্ন এবং জানার বিষয়, সেটা হচ্ছে আমরা এখন দেখছি ফেসবুকটা হা এবং না দিয়ে ভরে গেছে আসলে, কেউ হার পক্ষে, কেউ নার পক্ষে। তো জুলাই সনদ এবং গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন, সংস্কার, এটা নিয়ে আমাদের একটা অস্থিরতা চলছে আসলে এখন, এবং গণভোট নিয়ে। তো আপনার জনসাধারণের উদ্দেশ্যে, বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে এই যে গণভোট, সেটা নিয়ে কোনো বার্তা দেওয়ার আছে কিনা? সে হা নাকি না, কোন পক্ষে আপনি সবাইকে বলবেন? গতকাল ঐকমত্য কমিশনের একজন সদস্য, ওনার সাথে আমাদের একটা প্রোগ্রাম ছিল। তো আমরা ওনাদেরকে এটা বলেছি যে আপনারা তো আসলে যে সংস্কারগুলো করবেন, অথবা জুলাই সনদের যে সনদ আপনারা তৈরি করেছেন, এটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট এটা আপনারা ভালো জানেন। এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যেহেতু করেই ফেলেছেন এবং প্রায় সকল রাজনৈতিক দল এখানে স্বাক্ষরও করেছে। তো সব কাজ যেহেতু আপনাদের শেষ, এখন একটা কাজ বাকি, সেটা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নেওয়া। তো জনগণের ম্যান্ডেট নেওয়ার প্রক্রিয়া কি দুইটা, হয় গণভোট নিয়ে আপনি সরাসরি সবার সাথে সবার মতামত নেবেন, অথবা জনগণ যাদেরকে নির্বাচিত করবে তাদের মাধ্যমে সংসদে। তো কঠিন তো আমার কাছে মনে হয় যে সংসদে যাওয়ার পর তারা সেটা বাস্তবায়ন করবে কিনা। তো দেখেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখি যে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের কাজগুলো করে, দলীয় স্বার্থের কাজগুলো করে, নেতার ব্যক্তিগত স্বার্থের কাজগুলো করে, আর বাকিগুলো করে না। তো জুলাই সনদের আগে সনদে স্বাক্ষর করবে কি করবে না, কোনটায় করবে কোনটায় করবে না, এটা নিয়ে এত ক্যাচাল। তো এটা তো আমরা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না যে জামায়াত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী পুরো জুলাইয়ের যে সনদ, এটা পুরোপুরি সংবিধানে নিয়ে আসবে অথবা বাস্তবায়ন করবে, অথবা যে সংস্কারের প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে পুরোটা বাস্তবায়ন করবে। আমি সাইদ বিন হাবিব, এটা জামায়াত ইসলামের উপর আমি এই আস্থা রাখতে পারছি না যদি তারা সামনে ক্ষমতায় আসে, এবং বিএনপির উপর আমি এই আস্থা রাখছি না। আর যেহেতু ইন্টারিম সরকার পুরো কাজ অলরেডি করে ফেলেছে, তাহলে তারা এই গণভোট আয়োজনের মাধ্যমে এই দুইটা কাজই করুক। তারা এটাও প্রমাণ করুক যে এই নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের জন্য তারা সক্ষম। এই গণভোটের আয়োজনের মাধ্যমে তারা এটা প্রমাণ করুক, এবং তারা এই সহজ কাজটাও তারা সংসদের উপর ছেড়ে না দিয়ে তারা এটা সর্বশেষ কাজটাও তারা সমাধান করে যাক নির্বাচনের আগেই, এই গণভোটের আয়োজনটাও। আর দেখেন যে আমরা দেখলাম যে রাজনৈতিক যে দলগুলোকে নিয়ে যে ঐক্যমত্য কমিশন তারা বসেছে, 33টা রাজনৈতিক দলকে তারা রেখেছে। এর মধ্যে 4টা বাম সংগঠন, তারা তো জুলাই সনদে স্বাক্ষর করে নাই, বাসদ জাসদ। তো এই রাজনৈতিক দলগুলোকে আমরা কি দেখলাম, যে তারা গত 16 বছর আওয়ামী লীগের লেসপেন্সার হিসেবে কাজ করেছে।
আওয়ামী লীগ একা একা ফেসিস্ট হয়ে ওঠে নাই। আওয়ামী লীগকে ফেসিস্ট হয়ে উঠতে কালচারালি এবং রাজনৈতিকভাবে বিভিন্ন বয়ান উৎপাদনের মাধ্যমে তারা আওয়ামী লীগকে ফেসিস্ট করেছে। তাদেরকেও এই জাতীয় ঐক্যমত্য কমিশন তাদেরকে ডেকেছে। তারপর আমরা কি দেখলাম, তাদেরকে পাত্তা না দিয়া জুলাই সনদে স্বাক্ষর না করে তারা চলে গেছে। তাহলে আমার তাদেরকে ডাকার কি প্রয়োজন ছিল, যারা গত 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের লেসপেন্সার হয়ে কাজ করেছে। এরপর আমরা দেখলাম যে প্রত্যেকটা সংস্কারে সকল রাজনৈতিক দল একদিকে, 30টার মধ্যে বা 33টা রাজনৈতিক দলের মধ্যে 29টা রাজনৈতিক দল একদিকে মত দিয়েছে, 30টা রাজনৈতিক দল একদিকে মত দিয়েছে এবং একটা রাজনৈতিক দল অন্যদিকে ভিন্ন মত দিয়েছে। ইন্টারিম সরকারকে আমরা দেখলাম যে একটা রাজনৈতিক দল যেই মত দিয়েছে সেদিকে তারা বায়াসড। তাহলে আমার 33টা রাজনৈতিক দলকে ডাকার কি প্রয়োজন ছিল? আমার একটা রাজনৈতিক দলের অ্যাসাইনমেন্ট নিয়ে আমার পাশ করে ফেললেই তো হইতো। আমরা দেখলাম যে পিএসসিকে একটা রাজনৈতিক দল চায় না যে আলাদাভাবে একটা স্বতন্ত্র কমিশন হিসেবে কাজ করুক, কিন্তু আমরা ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র সংসদ আমরা এটা চাই যে একজন শিক্ষার্থী তার দীর্ঘ পথ পড়াশোনার পর এবং কর্ম কমিশনের জন্য, বিসিএসের জন্য এত লম্বা পড়াশোনার পর সে কোনো রাজনৈতিক দলের সুপারিশে সে তার চাকরিটা পাক। আমরা চাই যে কমিশন স্বতন্ত্রভাবে একটা কমিশনের মাধ্যমে এই পরীক্ষা হোক এবং তারা চাকরি পাক। কিন্তু এই 5 আগস্টের আগে আমরা দেখলাম যে গণভবন থেকে যখন একের পর এক ফাইল উদ্ধার করা হচ্ছে, অমুক এমপি অমুক মন্ত্রী সিগনেচার করে দিচ্ছে, সুপারিশ করে দিচ্ছে, তো একটা রাজনৈতিক দল এই পরিবেশ আবারও ফিরিয়ে আনতে চায় যে তারা সুপারিশ করবে যে কে চাকরি পাবে কে পাবে না। তো আমি মনে করি যে জুলাইয়ের প্রশ্নে এবং জুলাই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রশ্নে এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে স্বাধীনভাবে চলতে দেওয়ার প্রশ্নে আমরা সবাই হায়ের পক্ষে থাকব এবং এই বাংলাদেশে যদি আবারও জুলাইয়ের বিরুদ্ধে যদি কোনো শক্তি দাঁড়িয়ে যায়, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ সম্মানিত আলোচকের কাছ থেকে, আমাদের অতিথির কাছ থেকে অনেকগুলো বিষয় সম্পর্কে জেনেছি। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে, যিনি চট্টগ্রাম থেকে আমাদের ঢাকায় স্টুডিও রেকর্ড হচ্ছে সেখানে সময় দিয়েছেন। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করছি সামনেও আপনাকে ইনশাআল্লাহ ইনোভা টক্সে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আমাদের যারা দর্শক আছেন, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, জানার থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ইনশাআল্লাহ সে আলোকে আমরা প্রোগ্রামটাকে আরও সুন্দর করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।